ক্ষমতা হস্তান্তরের মাত্র ২ মাস পার হতে না হতেই নতুন এক আইনি জটিলতার আবর্তে পড়েছেন দেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ তার সময়কার একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা আরোপের আবেদন করে পাঠানো হয়েছে একটি আইনি নোটিশ, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, হঠাৎ করেই কেন এই পদক্ষেপ এবং এর পেছনে কি রয়েছে কোনো বাস্তব কারণ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভ করে জাতীয়তাবাদী দল বিএনপি। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বিদায় নেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু তাদের শাসনামলে নানা সিদ্ধান্ত, বিশেষ করে নীতিগত ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক থামেনি, বরং সময়ের সাথে তা আরও তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠান, যেখানে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশ্যে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, 5 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এতে আরও দাবি করা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্ট সকল উপদেষ্টার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা হোক। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের স্বাস্থ্য খাত, বিশেষ করে হামের মতো বিলুপ্ত প্রায় একটি রোগের ভয়াবহ পুনরুত্থান। নোটিশে উল্লেখ করা হয়, টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে নিয়ে বেসরকারি খাতে নির্ভরশীল করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যুর খবর এবং অসংখ্য মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য তুলে ধরে এই সিদ্ধান্তগুলোর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাবেক উপদেষ্টা পরিষদের আরও কয়েকজন সদস্য ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মোস্তফা সারোয়ার ফারুকের নামও এই নোটিশে উল্লেখ করা হয়। এদিকে মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের 2025 সালের প্রতিবেদনে দেখা যায়, গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, কারা হেফাজতে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গণপিটুনিতে নিহতের সংখ্যা 197 জনে পৌঁছানো, যা আগের বছরের তুলনায় প্রায় 54% বেশি। সব মিলিয়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়কার নীতিগত সিদ্ধান্ত, স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা এবং মানবাধিকার পরিস্থিতি এখন আইনি ও রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, তদন্ত কমিটি গঠন এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা সংক্রান্ত দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং এই ইস্যু শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক বাস্তবতায় কী প্রভাব ফেলে। এদিকে সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির এ আদেশ দেন। সিআইডির উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল হান্নান তার দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন দায়িত্বে থাকাকালীন তদবির, বাণিজ্য, টেন্ডারবাজি এবং চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অর্থ তিনি অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগেরও তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় বিদেশ যেতে পারেন, সেজন্য অনুসন্ধান কাজ শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ যাত্রা রোধ করা প্রয়োজন। এছাড়াও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও উঠেছে গুরুতর অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ভেঙে গেল জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে বিদায়ী উপদেষ্টা পরিষদের অনেকের বিরুদ্ধে আনীত অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। তবে দুদকে দাখিল করা অভিযোগের তালিকায় সবার উপরে আছেন সাবেক উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুদক সূত্রে জানা যায়, আসিফের বিরুদ্ধে প্রায় 10 বিলিয়ন বা 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। দুদকের অপর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই অভিযোগগুলোর একটি বড় অংশ রয়েছেন সরকারি ভুক্তভোগীরা, যেখানে স্ব নাম ঠিকানা উল্লেখ করে ঘুষ প্রদান ও অনিয়মের তথ্য আদান প্রদান করেছে।
এমনকি বেআইনি কাজ হাসিলের উদ্দেশ্যে ঘুষ নিয়ে পরবর্তীতে কাজ না করানোর অভিযোগের সঙ্গে আছে তথ্য প্রমাণাদি। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ও মানি লন্ডারিং সম্পর্কিত অভিযোগ উঠেছে এসব তথ্যে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েনের লেনদেনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব নিয়েও অভিযোগ করেছেন অনেকেই। সাবেক ক্রীড়া উপদেষ্টা হবার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। অভিযোগ আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারবাজির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ। অপরদিকে নিষিদ্ধ ধর্মীয় সংগঠনের নেতাকে নিয়োগের সুপারিশ, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের নেতা মোহাম্মদ এজাজকে প্রথা ভেঙে নিয়োগের জন্য সরাসরি সুপারিশ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কথিত সদ্য মেয়াদ শেষ হওয়া ডিএনসিসির প্রশাসক এজাজের বিরুদ্ধেও বর্তমানে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করছে দুদক। এছাড়াও উপদেষ্টার দায়িত্ব ছাড়ার সময় তার নিজের ও পরিবারের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ না করার বিষয়টিও অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। সবশেষে বলা যায়, এই ঘটনাগুলো কেবল ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ নয়, এগুলো আমাদের রাষ্ট্রীয় কাঠামো, প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বড় প্রশ্ন তুলে দেয়। যখন ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠে, তখন সাধারণ মানুষের আস্থা নড়বড়ে হয়ে যায়। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ, স্বচ্ছ এবং দ্রুত তদন্ত নিশ্চিত করা। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ব্যক্তি বা পদমর্যাদা নয়, অপরাধী হতে হবে বিচার্যের মূল ভিত্তি। অভিযোগ সত্য হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর মিথ্যা হলে তা পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনগণেরও এখানে বড় ভূমিকা রয়েছে। সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত তথ্যভিত্তিক মতামত দেওয়া, গুজব এড়িয়ে চলা এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া। মনে রাখতে হবে, একটি শক্তিশালী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা কেবল সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায় বিচার নিশ্চিত হলেই কেবল একটি সুস্থ, স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার অধীনে থাকা সকল উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে যেরকম গুরুতর অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে নানান অনিয়ম, অর্থ পাচার এবং জালিয়াতের যে গুরুতর অভিযোগ উঠেছে, তা আপনার কাছে কি মনে হয়? ইউনূস সহ তার আমলে সকল উপদেষ্টারা কি সত্যি এরকম কাজে জড়িত ছিল? তারা কি সত্যি জনগণের সাথে প্রতারণা করেছে? জনগণ যাদেরকে বিশ্বাস করে ক্ষমতার চেয়ারে বসিয়েছিল, যাদেরকে জনগণ চেয়েছিল তারা যেন দীর্ঘ 5 বছর এই সরকারের দায়িত্বে থাকে, অথচ তারা 1 থেকে 1.5 বছরের মধ্যেই যে অনিয়মের তথ্যগুলো আমাদের সামনে এসেছে, সেগুলো কি সত্যিই হলো? যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটা জনগণের সাথে বড় ধরনের একটা প্রতারণার শামিল। আর আপনার কাছে কি মনে হয়, আনিত এই অভিযোগগুলো আসলে কতটুকু সত্য, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখুন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।